আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নতুন বাংলাদেশ গড়ার চাবি ভোটারদের হাতে বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ ভোট দিতে জাতির উদ্দেশ্যে আহ্বান। প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁটে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। পোস্টাল ব্যালটের জটিলতা নিরসন সহ ৩ দাবিতে ইসিতে ছাত্র দলের দ্বিতীয় দিনের অবস্থান, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন। অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে সরকারের তথ্য। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের ওপর বিএনপির পূর্ণ আস্থা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। এবং কুড়িগ্রামের পার্বতীপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের শীত বস্ত্র বিতরণ। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতা। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে রাকসু জিএসের মনোচিকিৎসার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান ও মানববন্ধনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই জানাবো জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রসঙ্গ। সন্ধ্যা ৬:৩০টায় গণভোট নিয়ে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সবার সম্মতি প্রয়োজন। এজন্যই গণভোটের আয়োজন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। বেশ কিছু সংস্কার করেছে। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন।
পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের অবসান সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বিক্ষোভ ঘিরে ইসি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। লায়লা নওশিনের রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ১১টার মধ্যে নির্বাচন কমিশনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিতে শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কর্মী ও নেতারাও যোগদান কর্মসূচিতে। আমাদের মূলত দাবি সুষ্ঠু নির্বাচন এবং তার জন্য পরিবেশ নিশ্চিত করা, এবং নির্বাচন কমিশন আসলে নির্দিষ্ট একটি পক্ষ অবলম্বন করে সেই পরিবেশকে নষ্ট করছে। আমরা প্রধান নির্বাচন কমিশনকে আমরা জানিয়ে দিতে চাই, তাদের কোনো প্রকার সহযোগিতা লাগলে এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য আপনার কমিশনের যে কিছু বিপদগামী কর্মকর্তা কর্মচারীকে প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যদি কোনো সহযোগিতা লাগে, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ছাত্রদল নেতারা জানান, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ। নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা বিপদগামী সিদ্ধান্ত নিয়েছেও বলে জানান তারা। আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয়, আমরা সারা রাত ব্যাপী এখানে অবস্থান করব, কিন্তু আমরা আজ আমাদের দাবি আদায় ব্যতীত আমরা এখান থেকে ছেড়ে যাব না। দাবি অনুযায়ী ইসি বিতর্কের অবসান না ঘটালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫,০০০-এর বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান তিনি। নির্বাচনে সেনাবাহিনী সহ ৮,৯৭,১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। রফিকুল বাশারের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২,৭৬১টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৮,৭৮০টি কেন্দ্র, আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬,৫৪৮টি, অর্থাৎ অর্ধেকের বেশি ভোটকেন্দ্রই ঝুঁকির মধ্যে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার সব উদ্যোগ নিয়েছে বলেন তিনি। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে ২ পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সব কিছু সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, ভিডিপি, কোস্টগার্ড সহ স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন-এইড টু সিভিল পাওয়ার আওতায় সশস্ত্র বাহিনী সদস্যদের মোতায়েন থাকবে। উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে। দুর্গম এলাকার সাথে যোগাযোগ স্থাপনে থাকবে হেলিকপ্টার। সব কেন্দ্রেই থাকবে সিসি ক্যামেরা। কাজ করবে ৪১৮টি ড্রোন। সাথে থাকবে ডগ স্কোয়াড। 999 ছাড়াও সাহায্য নেওয়া হবে নির্বাচন সুরক্ষা অ্যাপ এর। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। নির্বাচনের ৪ দিন আগেই শুরু হবে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন সবার প্রতি সমান আচরণ করছে না, আর এ কারণে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তিনি বলেন, নানা অনিয়মের প্রতিবাদে কমিশনের সঙ্গে আলোচনা করেও সুফল পাননি তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের তিনি বলেন, অনিয়মের প্রতিকারে এনসিপি প্রয়োজনে আদালতে যাবে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির ৪ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা। বৈঠকে তারা বলেন, গণভোটে হ্যাঁ এর পক্ষে এনসিপির নেতাকর্মীরা সর্বস্তরে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু একজন ইলেকশন কমিশনার বলতেছেন যে তিনি মন খারাপ থাকা সত্ত্বেও অনেক কষ্ট নিয়ে হলেও
এই ঋণ খেলাপিতে তারা ইলেকশন কমিশনে ইলেকশন করতে সুযোগ দিচ্ছে। ফলে এটা তো খুবই স্পষ্ট যে একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে, আইনের অবস্থান থেকে, নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদেরকে সুযোগ করে দিচ্ছে, যেটা আমাদের নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। ফলে আমরা এখনো বলবো যে আমরা এগুলো নিয়ে কোর্টে যাব, এবং কোর্টেও নানা ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। আমরা আদালতে যাব, ইলেকশন কমিশনের কাছে আমরা আবার যাব, যারা দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে, অনেকে তথ্য গোপন করেছে, এখন কিন্তু এই তথ্যগুলো আসছে, এগুলো নিয়ে আমরা আদালতে যাব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো সবথেকে বড় রাজনীতি। আফিয়ার মতো দেশে এমন অসংখ্য অসহায় পরিবার আছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে এমন আফিয়াদের পাশে দাঁড়ানোর চেষ্টা সবসময় করে আসছে। সোমবার দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জানান, বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি নেতৃত্বে যেতে পারলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনমুখী নানা সেবা নিশ্চিত করা হবে। আফিয়ার মতন বাংলাদেশের হাজারো যারা মা বোন আছেন, সকলকে আমরা বলতে চাই, আপনাদের পাশে বিএনপি আছে। ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আপনাদের পাশে আরো দৃঢ়ভাবে, খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দল বিএনপিও ইনশাআল্লাহ আগামী দিনে শক্তভাবে, দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। নারী একজন এবং একজন পুরুষ মিলিয়ে একটি সংসার তৈরি হয়। শুধু পুরুষ যদি কাজ করে, নারী যদি কাজ না করে, সংসারটা সুন্দর হতে পারবে? সুন্দর হতে পারবে না। ঠিক একইভাবে দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। সেই নারীদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে তো দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে বিএনপির। এই কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আশা করছেন তারা। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল বলেন, উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ভালোবাসায় তাকে স্মরণ করেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, জাতির যে কোনো সংকটে আলোকবর্তিকা ছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছিল। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রিকে স্বাধীনতার ঘোষণা দিলেন, এবং সেদিন দিক বিদিক জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং এর পরবর্তীতে ৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশটি বেগম খালেদা জিয়া আপসের নেতৃত্ব দিয়েছেন। তিনি এক বীর উত্তম। তিনি বাংলাদেশের নামক দেশটি স্বাধীনতা থাকবে কি থাকবে না তারও তিনি অবস্থান তৈরি করে দিয়েছেন ৭ নভেম্বরের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে। এই মানুষটি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে একটা ছায়াতলে বাংলাদেশ জাতীয়তাবাদে নিয়ে এসেছেন। তিনি সামরিক শাসক থেকে বহুদলীয় গ্রন্থ প্রবর্তন করেছেন। সবচেয়ে বড় কথা, উনি দায়িত্ব নেওয়ার পরে এই দেশে তার আগে ছিল বাকশাল, সেই বাকশালকে থেকে উনি পরিবর্তন বহুদলীয় গণতন্ত্র। নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিনে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শপথ নিয়েছেন তারা। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি, এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। দিবসটি ঘিরে কোরআন খানি, বস্ত্র ও খাদ্য বিতরণ, রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সংস্কারের বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন একসময়ের মেগা স্টার চিত্রনায়ক উজ্জ্বল। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে উন্নত জায়গায় পৌঁছবে দেশের সংস্কৃতি অঙ্গন। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে মেগাস্টার খ্যাত অভিনেতা নায়ক উজ্জ্বল ১৯৭০ সালে বিনিময় চলচ্চিত্রের মধ্য দিয়ে যাত্রা শুরু করে আজও চলচ্চিত্র জগতে নক্ষত্র হয়ে আছে কিংবদন্তি এই ব্যক্তিত্ব। বর্তমানে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চ্যানেল আইয়ের তারকা কথন আয়োজনে অতিথি হয়ে এসেছিলেন তিনি। আলাপচারিতায় গুণী এই অভিনেতা বলেন, জিয়াউর রহমানের চিন্তা, চেতনা ও আদর্শ তরুণ প্রজন্মে আজও অনুসরণীয়। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থাকতে হবে। আমাকে একটা কাজের পরিকল্পনা করলে সেই কাজটাকে বাস্তবায়ন করার জন্য আরও আমার সহযাত্রী হিসেবে টিম মেম্বার নিতে হবে, যারা মেধাবী, যারা যোগ্য, তাদের সবাইকে নিয়ে সংস্কৃতি অঙ্গনকে এগিয়ে নিতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। জিয়াউর রহমান সাহেব যেটা চিন্তা করতেন যে আপনি কাজ করে যান, কাজ করলে পরে কিছু সফল হবে, কিছু ব্যর্থ হবে, কিন্তু এই ব্যর্থ হব কি হব না, সফল হব কি হব না, এই লক্ষ্যে যদি আমি কোনো কাজই না করি তাহলে তো পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। অভিনেতা উজ্জ্বল মনে করেন, নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নতুন নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সহ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন এবং বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি। এর আগে সকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। অকাল নদী ভাঙন, মৌসুম ভিত্তিক তীব্র শীত আর অতিরিক্ত তাপমাত্রার বিরূপ ভাবাপন্ন জনপদ কুড়িগ্রামের চর পার্বতীপুর। জেকে বসা শীত ও রোগ শোকে বিপর্যস্ত জনপদে স্বস্তি ফেরাতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র প্রদান করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগে কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি চরাঞ্চলের টেকসই উন্নয়নে দায়িত্বশীল ভূমিকার আহ্বান সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। জীবন জীবিকা চলে অনিশ্চয়তার দোলাচলে। মৌলিক চাহিদাবঞ্চিত জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা দিতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমার কাশ, ব্যথা, লো প্রেশার, এইটা ডাক্তার ফ্রিতে দেখলো, ওষুধপাতি দিল, আমাদের জন্য খুবই উপকার। আমার এই হাত কামলায়, কোমর কামলায়, আমি ওষুধ পাচ্ছি। ঠান্ডার মতো কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি, একটু খুশি হয়েছি। বা শীতের জন্য একটা কম্বল পাইলাম। আমি কম্বল পাইছি, অনেক খুশি। কম্বলও পাইছি, ওষুধও পাইছি। ওষুধ পাইলাম, কম্বল পাইলাম। কম্বল দিলে শান্তি হয়েছে। কষ্টই আছি, আইত্রিপও আছি, এখন কম্বল পাচ্ছি। যারা দিছে এই মালগুলে, তারা যেন আল্লাহ যার হায়াত দ্বারা পুড়ে করে। আজন্ম সংগ্রামী জনপদে আর্থমানবতার সেবায় কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। ব্যাচ ৭১ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় যেইভাবে সহযোগিতা করে এই চরবাসীকে সেবা দেওয়ার জন্য আমাদের সাথে কেন অংশগ্রহণ করলেন, তাই আমাদের প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে এবং এই দুর্গম চরবাসীর পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বাস্তবতা বলছে সরকারি বেসরকারি পর্যায়ে চরাঞ্চল ভিত্তিক বিশেষ
অর্থনৈতিক পরিকল্পনা, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং শিক্ষার প্রসারেই সম্ভব এই অঞ্চলের টেকসই অগ্রযাত্রা। মোশাহিদ রনি, চ্যানেল আই, কুড়িগ্রাম। যতই সময় যাচ্ছে ততই ঘোলাটে হচ্ছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার বিষয়টি। তবে 21শে জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত নাই খেলে তবে কে হচ্ছে বিকল্প? আলোচনায় সবচেয়ে এগিয়ে স্কটল্যান্ড। ওদিকে পাকিস্তানি মিডিয়ার খবর, বাংলাদেশ না খেললে তারাও খেলবে না বিশ্বকাপ। এসব নিয়ে আদিল আহমেদ শান জানাচ্ছেন বিস্তারিত। ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ, এটা নতুন খবর নয়, তেমনি শতভাগ নিশ্চিত নয়। তবে শেষ পর্যন্ত ভারতে গিয়ে লিটন দাসের দল না খেললে কি অ্যাকশন নেবে আইসিসি, সেটাই নতুন খবর। আইসিসির সূত্র ধরে এএফপি এবং বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে বাংলাদেশকে। আনুষ্ঠানিক বিবৃতি না হলেও নেট দুনিয়ায় এই খবরই ভেসে বেড়াচ্ছে। একই সঙ্গে সি গ্রুপে বাংলাদেশের বদলে বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে আইসিসির মেগা ইভেন্টে। গেল সপ্তাহে আইসিসি প্রতিনিধি দল ঢাকায় এসে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির সঙ্গে সভা করে ভারতে বাংলাদেশকে খেলার অনুরোধ করে। তবে বাংলাদেশ তাদের ম্যাচগুলো নিরাপত্তার স্বার্থে সহ আয়োজক শ্রীলঙ্কায় স্থানান্তরের পূর্ণ দাবি জানায়। তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসলেও প্রতিনিধি দল ফিরে গিয়ে এমন আক্রমণাত্মক সিদ্ধান্তের কথা প্রকাশ করে। শেষ পর্যন্ত 21 জানুয়ারির মধ্যে এটাই যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তবে নিরাপত্তা ইস্যু ও জীবনের ঝুঁকি নিয়ে ভারতে 2026 টি-20 বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনায় কমপক্ষে 39 জন নিহত, লাইনচ্যুত হয়ে দ্রুতগামী 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কুষ্টিয়ায় জামায়াতে ইসলামের একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেলেন জেলা জামায়াতে ইসলামের আমির আবুল হাশেম। কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানিয়েছেন, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেলে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। এ সময় আবুল হাশেম বক্তৃতা দেওয়া অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুত গতির 2টি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে 39 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। কর্দোবার কাছের আদমুস শহরে এই দুর্ঘটনা ঘটে। দেশটির রেল নেটওয়ার্ক জানিয়েছে, জরুরি পরিষেবাগুলো 122 জনকে চিকিৎসা দিয়েছে। 5 শিশুসহ 48 জন এখনও হাসপাতালে ভর্তি। দ্রুতগতির একটি ট্রেন মালাগা থেকে মাদ্রিদের দিকে যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে আছড়ে পড়ে। সে সময় ওই ট্রেনটির সাথে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষ হয়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেন দুটিতে 500-র মতো যাত্রী ছিলেন। এ ঘটনায় শোক জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সম্প্রতি শেষ হলো 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে বাংলাদেশ প্যানোরামা মেধা শাখায় নির্বাচিত 11টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। 9 দিনের উৎসবের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামার মেধা বিভাগে প্রদর্শন করা হয় 11টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দর্শক ও জুরি বোর্ডের কাছে যে সিনেমাগুলো পেয়েছে প্রশংসা। উৎসবে নির্বাচিত এই 11টি শর্ট ফিল্ম আসছে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এবারের উৎসবে পিপ্রেসি জুরি অ্যাওয়ার্ড বাংলাদেশের শর্ট ফিল্ম শাখায় পুরস্কার জিতেছে তানহা তাবাসসুমের হোয়াট ইফ।
আইস্ক্রিনের প্রদর্শন বিষয়ে উচ্ছ্বসিত এই নির্মাতা। খুব ভালো লাগছে যে আমাদের স্টুডেন্ট যারা ফিল্ম বানায় নিজেদের খরচে নিজেদের ফ্রেন্ডদেরকে নিয়ে তাদের সিনেমা এত ভালো একটা জায়গায় যাবে, প্ল্যাটফর্মে দেখানো হবে, সত্যি খুব আনন্দের মুহূর্ত। নতুন নির্মাতাদের জন্য আইস্ক্রিনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উৎসবের আয়োজকরা। ফিল্ম মেকারদের জন্য, ইয়াং ফিল্ম মেকারদের জন্য এটা একটা বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি মনে করি ইমপ্রেস টেলিফিল্ম এবং চ্যানেল আই বাংলা ছবির প্রতি তাদের যে ভালোবাসা দেখিয়ে আসছে, এই ঘোষণা কিংবা এই ডিক্লারেশনটা আমার মনে হয় যে অন্যান্য ফিল্ম মেকারদেরকে ইন্সপায়ার করবে। 9 দিনের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা বিশেষ সংবাদ। রাকসুর জেএসের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনের প্যারিস রোডে এ মানববন্ধন হয়। এরপর উপাচার্য সালেহ হাসান নকিবের কাছে ছাত্রদলের নেতাকর্মীরা স্মারকলিপি জমা দেন। মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ, সিনিয়র সহ সভাপতি শাকিলুর রহমান, সংগঠনের সম্পাদক মাহমুদুল হাসান, রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নেসার উদ্দিন। গতকাল ক্যাম্পাসে জিয়া পরিষদের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সালে চীনের অর্থনীতি 5% বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এক বিবৃতিতে জানায়, সামগ্রিকভাবে একাধিক চাপ থাকা সত্ত্বেও 2025 সালে জাতীয় অর্থনীতি স্থিতিশীল অগ্রগতির ধারা বজায় রেখেছে এবং উচ্চমানের উন্নয়নে নতুন সাফল্য অর্জিত হয়েছে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন বাংলাদেশ গড়ার চাবি ভোটারদের হাতে, বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ ভোট দিতে জাতির উদ্দেশ্যে আহ্বান। আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। পোস্টাল ব্যালটের জটিলতা নিরসন সহ 3 দাবিতে ইসিতে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন। অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে সরকারের তথ্য। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের ওপর বিএনপির পূর্ণ আস্থা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। এবং কুড়িগ্রামের পার্বতীপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের শীত বস্ত্র বিতরণ। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71-এর সহযোগিতা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।